বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 5ই অগাস্টের পরিবর্তিত পরিস্থিতি বা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে 8 অগাস্টে যে নতুন সরকার যাত্রা শুরু করলো, মানুষের মধ্যে এক ধরনের নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এটা দেখা গেছে। কিন্তু শেষ পর্যন্ত 3 মাসের ব্যবধানে রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা বা প্রকৃত দিক নির্দেশনার যেমন অভাব রয়েছে, তেমনি দেখা যাচ্ছে অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা এবং আশঙ্কা বিরাজ করছে। বিগত 15 বা 17 বছরে অর্থনীতিতে যে ধস নেমেছে ক্রমাগতভাবে নানা দিক থেকে, 4 দিক থেকে, সেখান থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাওয়া এখন অনেকটাই দুরূহ। এবং এই পরিস্থিতিতে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কী করছে, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ বা উদ্যোক্তা শ্রেণী কী ভাবছেন, সেসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির, এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর প্রেসিডেন্ট এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবিএল ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। এবং আপনারা যেহেতু দুজনই ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত, ব্যাংকিং খাত নিয়ে শুরু করি। এটা মোটামুটিভাবে এখন সবার কাছে পরিষ্কার। আগে এক ধরনের রাগঢাক ভাব ছিল, অনেকদিন ধরে কি বোঝা যাচ্ছিল যে বাংলাদেশে ব্যাংকিং খাতের অবস্থা খুব ভালো নয়, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে অনেকগুলো ব্যাংক, এবং টাকা বাইরে চলে যাচ্ছে, খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এসব কথা আমরা বহুবার শুনেছি, কিন্তু এই অভ্যুত্থানের পরে এখন সব কিছু যখন উন্মোচিত হতে শুরু করেছে, বোঝা যাচ্ছে যে আসলে অন্তত 9টি ব্যাংকের অবস্থা আমরা জানি যে খুবই খুবই খারাপ অবস্থা। এমনকি আপনারা যে ব্যাংকের সঙ্গে, আপনি যে ব্যাংকের চেয়ারম্যান, আপনি যে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই ব্যাংক নিয়ে, অন্তত ব্যাংকের যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। কারো রেকর্ড পরিমাণ, এত বিদেশে বিত্ত বৈভব কল্পনাই করা যায় না, এবং অন্যান্য নানা ক্ষেত্রে তারা সমালোচনা বা সংবাদের মধ্যে আছে। আমি তো আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কিভাবে দেখেন, আপনি নতুন দায়িত্ব নিয়েছেন ব্যাংকটির, আপনি ছিলেন এক সময়, মিস্টার শরীফ জহির। না, আসলে ব্যাংকিং সেক্টরটা খুবই দুঃখজনক যে এই সেক্টরটাকে বোধহয় গত 16 বছরে আমরা যে ইনডিসিপ্লিন দেখলাম আর কি, এটা জাস্ট অকল্পনীয় আর কি। এখানে যে পরিমাণ আপনার মিসম্যানেজমেন্ট এবং মিসরুল, তো এখানে আমরা অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টরতে খুব গভর্ন, হ্যাঁ, এখানে সেন্ট্রাল ব্যাংকের আইন আছে, এখানে যথেষ্ট আপনার দের আর গাইডলাইন্স বেসিক্যালি ব্যাংকিং অ্যাক্ট যেটা আছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এটার বেসিক্যালি আপনার ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল। আইন আছে কিন্তু আইনটাকে মানা হয়নি, এবং আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখছি যে এটা কিছুটা স্টেট স্পন্সার্ড, যে আপনি সেন্ট্রাল ব্যাংক বলেন বা আপনার ল এনফোর্সমেন্ট যারা এজেন্সিগুলো আছে, কেউই তাদের কাজগুলো ঠিকমতো, তাদের যে ভিজিলেন্সের যে কাজটা সেটা ঠিকমতো করা হয়নি, যে কারণে নাকি একটা গোষ্ঠী বা একটা কিছু সার্টেন পিপল এটার অ্যাডভান্টেজ নিছে। এবং আমরা দেখছি যে এটা তো ব্যাংক তো অ্যাকচুয়ালি ডিপোজিটার্স মানি, এবং ব্যাংকের বোর্ড যদি বলি আমরা, তারা হচ্ছে যে দে আর বেসিক্যালি গার্জিয়ান, হ্যাঁ, দে আর সাপোজ টু সেফগার্ড দ্য ডিপোজিটার্স ইন্টারেস্ট। তো এই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আপনার কিছু ইকুইটি দিয়ে আপনি শেয়ার হোল্ডার হয়ে আপনি ইউ আর হ্যাভিং অ্যাক্সেস টু আ লার্জ ডিপোজিট বেস, এবং সেটাকে আপনি আপনার পার্সোনাল ইউজ এবং আপনার এক্সপ্লয়টেশনের জন্য ইউজ করা হয়েছে, এবং সেই টাকা নিয়ে হয়তো বা আইদার মিসইউজ করা হয়েছে, দেশে মিসইউজ করা হয়েছে, বা বড় একটা অ্যামাউন্ট আমরা দেখছি যে সেটা দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। একটা বিষয় আমাদেরকে বলেন, একসময় দেখা গেছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বা ব্যাংকগুলো বেশ ভাইব্রেন্ট, তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে যথেষ্ট ডাইনামিজম ছিল, এবং মানুষ খুবই ভরসা করত, এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে নানা রকমের সহযোগিতা, তার জীবন চালাতে মধ্যবিত্ত, এমনকি নিম্ন মধ্যবিত্তরও ব্যাংকের সহযোগিতা পেয়েছে। কিন্তু এখন সবার জন্য ব্যাংক একটা আতঙ্কের নাম, এবং সেখান থেকে এই জায়গায় আসলো কীভাবে? এবং একটা সময় দেখলাম আমরা, এমনকি আমাদের প্রতিবেশী দেশে এত ব্যাংক আছে কিনা আমি জানি না, দেশ তো অনেক বড়, এই যে একের পর এক ব্যাংক তৈরি করা হলো, এবং সেই ব্যাংকগুলো আজকে অনেকগুলোই প্রায় মার্জার করার কথা বলেছে, অনেকগুলো প্রায় ক্ষয়িষ্ণু, মানে প্রদীপ নিভে নিভে অবস্থায়। আমি একটু ব্যাংকের প্রয়োজন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে আমি বলবো যে আমাদের হিস্ট্রিটা একটু দেখতে হবে। আমাদের নিজেদের যে ব্যাংকটা ইউসিবিএল, এটা যদি হিস্ট্রি দেখি আমরা, ইউসিবিএল হচ্ছে আপনি ওয়ান অফ দ্য ফার্স্ট জেনারেশন ব্যাংক। আমরা আমাদের ফাদার, আমাদের লেট হুমায়ুন জহির, আমাদের এম এ হাশেম, ওনারা কিন্তু 1984 সালে প্রাইভেট সেক্টরের ওয়ান অফ দ্য ফার্স্ট ব্যাংকস।
তো এখানে যেটা হয় অ্যাকচুয়ালি যে আপনার লেট 80s এসে বেশ কিছু অনিয়ম চলে আসে এখানে। আপনার যদি একটা পার্টিকুলার ফ্যামিলি যদি বলি, আখতারুজ্জামান বাবু, ওনার বেশ কিছু লোন সেই সময়কার, তখন বোধহয় আপনার আইন ছিল না যে নিজের ব্যাংক থেকে লোন নেওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল না। তো উনি বেশ কিছু লোন নিয়ে উনি লেট 80s দেখা যায় যে ওই লোনগুলো ফেরত দেয় না। তো আলটিমেটলি 1991-এ আপনার সেন্ট্রাল ব্যাংক থেকেই তাকে যখন কোয়েশ্চেন করা হয় যে এই লোন ডিফল্ট হয়ে গেছে, তখন তাকে ব্যাংকের বোর্ড থেকে বের করে দেওয়া হয়। এবং তারপরেই সে 1993-তে মাই ফাদার ওয়াজ বেসিক্যালি অ্যাসাসিনেটেড অন 8th April 93। তো সেখান থেকেই কিন্তু মানে আমরা ধরে নিই যে আপনার এই ব্যাংকের কারণে সে হয়তো মনে করে যে মাই ফাদার লেট হুমায়ুন জহির বা এম এ হাশেম ওনারা হয়তো বা ইনভলভ ছিল এটার সাথে, যে ওনাকে অ্যাকিউজ করার জন্য। তো পরবর্তীতে যেটা হয় যে অ্যাকচুয়ালি ওনার এই যে অনিয়মগুলো, এগুলোর বিচার হয় না এবং আওয়ামী লীগ সরকার যখন পরে ফেরত আসে 96-এ, তখন আবার পুনরায় উনি 99-এ উনি এবং ওনার ছেলে সাইফুজ্জামান জাভেদ, এটা সবাই জানে ব্যাংকিং হিস্ট্রিতে একটা খুবই একটা খুবই একটা খারাপ একটা এক্সাম্পল, যে তারা গান পয়েন্টে ব্যাংক দখল করার, এটাই বোধহয় বাংলাদেশে প্রথম তারা ইয়ে করে। তো সে জোরপূর্বক যে চেয়ারম্যান ছিল তার থেকে সই নিয়ে সে চেষ্টা করে যে ব্যাংকটাকে দখল করার, বাট সেটাকে সে এস্টাবলিশ করতে পারে না, বিকজ দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু টেক ওভার আ ব্যাংক। তো আলটিমেটলি সেটা রাখতে পারে নাই, বাট এগেইন মানে দের ওয়াজ নো পানিশমেন্ট গিভেন টু হিম। এবং আপনি যদি দেখেন আজকে যে আমরা যে ব্যাংকিং সেক্টরে যে ডিজাস্টার, তো সেখানেও আবার সেই একই পরিবারের ফ্যামিলি মেম্বার, যে নাকি আপনি এস আলম গ্রুপ যেটা বলে, এটা তারা একই পরিবারের সদস্য, সে পরবর্তীতে যায় তার মামার মতোই সে কিন্তু ওই সেম জিনিসগুলো করা শুরু করলো, একটার পর একটা ব্যাংক নেওয়া শুরু করলো। প্রথমে একটা ব্যাংক দিয়ে শুরু করে এবং পরবর্তীতে এটা কিছুটা আপনার পনজি স্কিমের মতো, যে একটা ব্যাংক থেকে আপনার একটা ব্যাংকে তো তখন তার লাইবিলিটি ডিউ হয়ে যায়, তার লাইবিলিটি পেমেন্ট করতে হয়, তখন সে আরেকটা ব্যাংক কিনতে হয়। তো ওই ব্যাংকের হয়তো বা ডিপোজিটের টাকা দিয়ে সে আরেকটা ব্যাংকের ইকুইটি কিনতেছে। এরকম করতে করতে সে আলটিমেটলি যায়, দেখা গেল যে সে বড় একটা ব্রেক পায় ইসলামী ব্যাংকের থ্রুতে, বিকজ ইসলামী ব্যাংকের অ্যাসেট সাইজ ইজ ভেরি বিগ, ভেরি ভাস্ট। তো এটার পরে আমরা দেখলাম যে একটার পর একটা ব্যাংক কিন্তু বাংলাদেশে এভাবে করে আপনার এক্সপোজ হয়ে গেল আপনার লুটিংয়ে বেসিক্যালি। এবং আমরা যদি আজকে যেসব পত্রপত্রিকায় যেসব ফিগার্স পড়তেছি আমরা, দ্য অ্যামাউন্ট ইজ অলমোস্ট $15 billion, যে বলি যে একটা পরিবার থেকে কিন্তু এই জিনিস হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন $17 million, তো 15 থেকে সেটা $17 billion অ্যারাউন্ড দ্যাট, 10 billion একটা পরিবার, বড় একটা পার্সেন্টেজই কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। তো এই যে এই লুটিংটা, এটা যে ডিপোজিটের টাকা, এটা তো একটা মানে জাস্ট একটা ইনোসেন্ট ডিপোজিটারের টাকা, কেন রাষ্ট্রীয়ভাবে এটাকে হাত দেওয়া হয় এই সেক্টরে, আমার কোনো মানে এখানে আই ক্যানট ফ্যাথম যে এটা কীভাবে এটা সম্ভব। এবং তার সাথে সাথে যারা জড়িত তাদের বিবেকটা কোথায়, তারা কিভাবে এই জিনিসটাকে অ্যালাউ করলো, বা তারা কেমনে বেনিফিশিয়ারি হলো, সেটা আমার অ্যাকচুয়ালি মানে এটা জাজমেন্টে হয় না আর কি। মিস্টার শওকত আজিজ রাসেল, ব্যাংকিং সেক্টর এবং আরও বিশেষ করে ইউসিবিএল ব্যাংকের প্রসঙ্গে শরীফ জহির যেটা বললো, আমার ইউসিবিতে আমি শ্রম দিয়েছি 25 বছর, অ্যাজ এ বোর্ড অফ ডিরেক্টর, অ্যাজ চেয়ারম্যান ইসি, অ্যাজ চেয়ারম্যান বোর্ড। এই 25 বছরে আমরা কখনো ভাবতেও পারিনি যে ব্যাংকের টাকা লুটপাট করা যায়। এবং যারা কাস্টোডিয়ান, আমরা বেসিক্যালি তো কাস্টোডিয়ান, আমাদের তো লুটের কোনো মানে স্বপ্নেও চিন্তা করিনি। কিন্তু সে যেভাবে বলল বিগত 15 বছরে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল, এবং এই সব কিছুই হয়েছে কিন্তু সরকারের ছত্রছায়াতে। এখানে আপনার মিলিটারি ইনভলভড, এখানে প্রাইম মিনিস্টার অফিস ইনভলভড, এখানে আপনার ডিজিএফআই ইনভলভড, এখানে পুলিশ ইনভলভড। দে হ্যাভ টেকেন, তারা এরকম হস্টাইল টেক ওভার শুধু ইউসিবি করেনি, আরও 8টা-9টা ব্যাংক, এবং সবই অ্যাট সাম গান পয়েন্ট। এমনকি এই ব্যাংকের স্বার্থ রক্ষা করতে গিয়ে, ডিপোজিটরের প্রাণ রক্ষা করতে গিয়ে, যেটাও বলেনি, সেটা হচ্ছে ওর বাবাকেও তার প্রাণ হারাতে হলো। সেদিন যখন ওনাকে হত্যা করা হয়, সেদিন আমার বাবা মাত্র 5 মিনিট আগে বেরিয়ে যায়, না হলে উনিও হয়তো সেদিন আজকে থাকতো না এতদিন ধরে। তো ওনারা নেই, আমরা চেষ্টা করছি ব্যাংকের স্বার্থ রক্ষা করতে, কিন্তু আমি না পার্সোনালি আই হ্যাভ লস্ট অল মাই ইন্টারেস্ট। কারণ আমরা এই বারবার এরকম একটা অবস্থা থেকে ব্যাংকটাকে ঠিক করে নিয়ে আসবো, মোটা তাজা করব, তারপরে আবার ওনারা আসবে, আবার ওটাকে দখল করবে। আমি মনে করি এবার বাংলাদেশ ব্যাংক থেকে একটা ক্লিয়ার কাট একটা
দিক নির্দেশনা থাকা উচিত, শাস্তিমূলক দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে আগামী দিনে এটা একটা মডেল হিসেবে না দাঁড়িয়ে যায়। এবং সিস্টেমটাকে এমনভাবে সুনিশ্চিত করা উচিত যাতে এই পরিবর্তনটা সেটা তারাই করুক আর আপনারাই করুক, কেউ যেন না করতে পারে। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে এটা কিন্তু লাইসেন্সড বাই বাংলাদেশ ব্যাংক, আর এরা যখন ব্যবসা করে তাদের পেইড আপ ক্যাপিটালের 20% কিন্তু ডিপোজিট থাকে বাংলাদেশ ব্যাংকের কাছে, এবং তাদের নিয়ম অনুযায়ী প্রতি বছর একটা স্পেশাল অডিট হয়, বাংলাদেশ ব্যাংকের টিম এসে অডিট করে। তাহলে 15 বছরে ওদের অডিট কই ছিল, ওদের টিম কই ছিল, এই অনিয়মগুলো তারা কিভাবে দেখেছে, তারা কি চুপ করেছিল? আই থিঙ্ক বাংলাদেশ ব্যাংক অলসো হ্যাজ টু বি টেকেন টু টাস্ক, কারণ তারা এটা অ্যালাউ করেছে। এবং তারা যদি অপারক হয় তাহলে অ্যাটলিস্ট বলুক কার নির্দেশনা তারা এটা করেছে। এরকম হোস্টাইল টেক ওভার অ্যাট গান পয়েন্ট, ইভেন কি ওয়েস্টিন হোটেলের মধ্যেও ব্যাংক টেক ওভার করা হয়েছে। তো এগুলা প্রকৃতপক্ষে কারা এটার মাসুল দিচ্ছে? যারা প্রকৃত ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তা, সাধারণ ভোক্তা। এবং ডিপোজিটাররা যে পরিমাণ ডিভিডেন্ড পাওয়ার কথা ছিল তারা পাচ্ছে না। আমাদের টেনিওরে আমরা টু দি টিউন অফ 30% আমরা ডিভিডেন্ড দিয়েছি, 25% ক্যাশও দিয়েছি, এবং রিজার্ভ ফান্ডে কিন্তু টাকা রেখেছি যাতে ঝুঁকিপূর্ণ কোনো ঋণ হলে ওটা গিয়ে সার্ভিস করতে পারে। এত সুন্দর অবস্থায় আপনি জানেন কি না, ইসলামী ব্যাংকের পরে সর্ববৃহৎ ব্যাংক ছিল বাংলাদেশে ইউসিবি প্রাইভেট ব্যাংকের মধ্যে, এবং বাংলাদেশ যত ব্যাংকের ডলার যোগান দেওয়ার দরকার ছিল ওটা ইউসিবি পারতো এবং ইসলামী ব্যাংক পারতো। আজকে দুটোকে ক্রিপল করে দেওয়া হচ্ছে, বাট আমরা যেভাবে হাল ধরেছি আমরা আশাবাদী আমরা এটাকে ঠিক করে ফেলবো। কিন্তু দুঃখ লাগে যে আমরা ঠিক করলাম, আবার এনার্জি দিলাম, নিজের ব্যবসা না গিয়ে ব্যাংকের বোর্ড মিটিংয়ে বসে থাকলাম রাত দিন, তারপরে যদি আবার একই জিনিস হয় তাহলে তো জিনিসটা ঠিক হবে না। সো মিস্টার শরীফ জহির, আপনি তো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সারা দেশের ব্যবসা বাণিজ্য কার কি কোথায় হচ্ছে সামগ্রিকভাবে অর্থনীতির অবস্থাকে সেটা বোঝা একটু সহজ অন্য যে কারো চাইতে। একটু আমাদেরকে বলবেন যে কেমন মনে হচ্ছে দেশের অর্থনীতির গতি প্রকৃতি, ব্যবসা বাণিজ্য? দেশে আসলে মানে সবার এক্সপেকটেশন তো অনেক, বাট আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু একটা বড় একটা রেভলিউশনের মাধ্যমে গেলাম জাস্ট এই 5ই আগস্টের মধ্যে আর কি। আমাদের অ্যাজ আ নেশন আমরা অনেক রেজিলিয়েন্ট। মানে আপনি যদি দেখেন আমাদের ফ্যাক্টরিগুলো, আমরা কিন্তু 6 তারিখেও ফ্যাক্টরি চালু ছিল, 5 তারিখে এত বড় ঘটনার পর। একটু সময় দিতে হবে, যেটা হচ্ছে যে আপনার বিজনেস কনফিডেন্স বা মার্কেট কনফিডেন্স আসতে তো একটু টাইম লাগবে সেটা। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের সবারই যেটা বিজনেস কমিউনিটির চাওয়াটা হচ্ছে যে ল এনফোর্সমেন্টটা একটু স্ট্রং থাকে, যেন আমরা সিভিল অর্ডারটা চাই অ্যাকচুয়ালি। আমাদের যদি আরএনজি সেক্টরটাও দেখেন, এখানে কিন্তু জাস্ট অল্প কিছু ফ্যাক্টরির সমস্যার কারণে কিন্তু আমরা দেখতেছি যে এই জিনিসগুলো হাইলাইটেড হচ্ছে, এবং একটা সার্টেন একটা বেল্ট যেটা আশুলিয়া বেল্ট সেটা বলি আমরা, সেখানে অল্প কিছু ফ্যাক্টরির কারণে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটা সাফার করতেছে। তো এখানে এখন আমাদের সবারই এক্সপেকটেশন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যদি ভালো থাকে, মার্কেট কনফিডেন্স ইনশাল্লাহ ফেরত আসবে, এবং বিজনেসটা হচ্ছে আপনার কনফিডেন্সের উপরে। এবং ব্যাংকিং সেক্টরটা যদি আপনি দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কনফিডেন্সের উপরে। এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর, ওনারাও কিন্তু মানে সেই জিনিসটাই বলতেছে বারবার করে যে কনফিডেন্স রাখেন, যে চেঞ্জেস যেগুলো আমরা উই আর ভেরি হোপফুল যে এখানে দের উইল বি ফান্ডামেন্টাল চেঞ্জেস। আপনি যদি স্টক মার্কেটও দেখেন, এটা রাতারাতি চেঞ্জ হওয়া কিন্তু এটা সম্ভব না। মানে আমরা যদি আপনি মার্কেটও যদি এক্সপেক্ট করেন যে প্রতিদিন মার্কেট বাড়বে, সেটা কিন্তু হবে না। যখন আপনি একটা ফান্ডামেন্টাল একটা ভালো একটা চেঞ্জেস যদি আনতে চান, সেটাকে একটু সময় দিতে হবে। এবং আশা করি যে সেই সময়টা এখন যেগুলো নিয়ে আলাপ হচ্ছে বা যে ডিরেকশনে যাচ্ছে, আই হোপ যে আমরা পজিটিভ দিকে আমরা মুভ করতে পারবো। এই যে আপনি কনফিডেন্সের কথা বলছেন, এই কনফিডেন্সের ঘাটতিটা কোথায় কোথায় দেখতে পান আপনি? এটা কি শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, না আরো কোনো? মানে এখানে একটা টোটাল একটা রিশাফল হচ্ছে, চেঞ্জেস হচ্ছে এখানে। 16 বছরে হয়তো বা যারা ব্যবসায়ী, যারা আপনার গভর্নমেন্ট স্পেন্ডিং এর সাথে জড়িত ছিল, বা প্রাইভেট সেক্টরে যারা হয়তো বা ইম্পর্টেন্স পেয়েছে, তাদের এখন এখানে একটা বড় একটা চেঞ্জ আসতেছে এখানে। সো আমার ধারণা যে যারা অনেস্ট বিজনেসম্যান বা যাদের হয়তো বা তারা এই চেঞ্জেসের মধ্যে দিয়ে তারা এন্ডোর্স করতেছে, তারা এখন সুযোগ করে নেবে। যেরকম আপনি যদি দেখেন যে কমোডিটি ইম্পোর্ট যদি দেখেন, আমাদের হয়তো বা কিছু কিছু কোম্পানির উপর আমরা অনেক ডিপেন্ডেন্ট ছিলাম। তো সেই ডিপেন্ডেন্সি তো থাকতে পারবে না সবসময়, বিকজ তাদের হয়তো বা ইল প্র্যাকটিস ছিল, বা তাদের যে ব্যাংক এক্সপোজার, সেগুলো তারা ব্যাংকের যে লোন রিপেমেন্টের যে তাদের যে টেন্ডেন্সি, সেটা দিয়ে তার ব্যবসা তারা হয়তো বা কন্টিনিউ করতে পারবে না একই নেচারে। সুতরাং এখানে নতুন প্লেয়ার আসতে হবে যারা অনেস্ট, যাদের ক্রেডিবিলিটি আছে। তো এখানে কিছু চেঞ্জেস আসবে, এবং আশা করি যে আমার মানে এটা একটা সময়ের মধ্যে দিয়ে এটা স্টেবিলাইজ হয়ে যাবে। মিস্টার রাসেল? হ্যাঁ, আমি ওর সাথে এক বাক্যে বলতে চাচ্ছি, যেমন কমোডিটি, এটা একটা ব্যবসা, এটা গুটি কয়েক লোকের হাতে চলে গেছিল।
বিনিময় কি হলো, চিটংয়ে যে এন্টায়ার ইম্পোর্টার্স আছে তাদের সবাইকে ডিস্ট্রয় করে দিয়ে গেল। কেন, কিভাবে আমি বোঝানোর চেষ্টা করি, যেমন আমি ইম্পোর্ট করছি, আমার হয়তো গমের মন হচ্ছে 700 টাকা কস্টিং, কিন্তু আরেক ভদ্রলোক এসে এটা 600 টাকায় বিক্রি করে দিচ্ছে। কারণ ওর কিন্তু ব্যবসার সাথে সম্পর্ক নাই, কস্টিংয়ের সাথে সম্পর্ক নাই, ও টাকা সরাচ্ছে। যে নামগুলো সে বলেছে তারাই এইসব কাজ করেছে। তো প্রকৃতপক্ষে যারা ব্যবসায়ী তাদেরকে পুরো খাতুমগঞ্জ ডিস্ট্রয় করে দিয়েছে। চিটাংয়ের যত ব্যবসায়ী আছে সবাইকে একদম মাটিতে শুয়ে ফেলেছে। তো এইগুলো তো সরকারের চোখে আসা উচিত ছিল। এখন যে ব্যাংকের যে লাইবিলিটিগুলো এভরি ডে পাইল আপ হচ্ছে, এগুলোই হচ্ছে ওদের এই কর্মকাণ্ডের ফল। আর আপনি যে বললেন এখন যে ব্যবসার যে পরিবেশ, ব্যবসা তো মনে করেন আমি একা একা করতে পারবো না, আমার তো একটা সুষ্ঠু পরিবেশ দরকার। আর আপনি এটাও আশা করতে পারবেন না 3000 ফ্যাক্টরির মধ্যে 3000টাই সাকসেসফুল হবে। অ্যাভারেজে একটা দুটা ফ্যাক্টরি আপনি লে অফে চলে যায় অথবা ফেল করে, ওটারই স্পিল ওভার ইফেক্ট এসে ভালো ভালো ফ্যাক্টরির উপরে পড়ে। কিন্তু আমরা যেভাবে অতীতে দেখলাম তারা যেভাবে কন্ট্রোল করে, কিন্তু এখন প্রশাসন কিন্তু ওইভাবে সক্রিয় না। এখন ওদের প্রবলেমটা কি আমি বোঝার চেষ্টা করছি বা ওনাদের সাথে ডায়লগ করছি, তো ওনাদের ফোর্সে বোধহয় ঘাটতি আছে বা ওনাদের মন মানসিকতা কীরকম এটা একটু বোঝার একটা বিষয় আছে আর কি। কারণ ওনারা যদি এটা কন্ট্রোল না করে, আমরা কিন্তু আমাদের 85% অফ দি এক্সপোর্ট ইজ টেক্সটাইল অ্যান্ড আরএমজি। আর এই সেক্টর যদি না থাকে তাহলে দেশে আর কিছুই থাকবে না, আর বাকি কিছু টাকা আসে ম্যান পাওয়ারে। তো এই নিয়েই তো বাংলাদেশ। আমি এখানে একটা অ্যাড করতে পারি, please. মানে আমি জাস্ট এই লেবার মিনিস্ট্রিতে আমরা একটা মিটিং করলাম গত জাস্ট এক সপ্তাহ আগে। তো সেখানে আমি দেখলাম যে আর্ম ফোর্সের যে এজেন্সিটা, মানে যে ডিভিশনটা আপনার আপনার ইন্ডাস্ট্রিয়াল ইয়ে নিয়ে কাজ করতেছে, তো তারা কিন্তু বেশ অ্যাক্টিভলি কিন্তু তারা জিনিসটাকে কন্টেইন করে ফেলছিল। প্রথম যে সমস্যাগুলো হলো আশুলিয়াতে, তারা আমাদেরকে যেটা গ্রাফ দিয়ে দেখালো যে ওখানে মানে দ্য প্রবলেম কেম ডাউন টু অনলি 3 or 4 ফ্যাক্টরিজ। এবং কেন ওইসব ফ্যাক্টরিগুলো ওই সেম সিমিলার কারণে, যে একটা হচ্ছে আপনার বেক্সিমকো, যার নাকি ওখানে 40,000 লোক কাজ করে, আর আরেকটা ছিল জেনারেশন নেক্সট, যেখানে নাকি মালিক বোধহয় দেশ থেকে পালিয়ে গেছে বেতন না দিয়ে। আদার দেন দ্যাট ইট ওয়াজ মোর অর লেস পিসফুল। তো আই মাস্ট গিভ অ্যাকনোলেজমেন্ট টু দ্য আর্মি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হুইচ ইজ বিং রিস্টাবলিশড। এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশে যে এখন যে হেড করতেছে, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে সিচুয়েশনকে একটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য। এখন আমাদের এগেইন ইটস দ্য সেম থিং দ্যাট আই ওয়াজ সেইং, যে আপনার 5ই আগস্টের পর তো একটা পরিবর্তন আসতেছে। যেসব কোম্পানি যাদের নাকি ইল প্র্যাকটিস ছিল, বেশ কিছু কোম্পানি আছে এখানে যারা নাকি জাস্ট একটা মানি লন্ডারিংয়ের কারণে হয়তো তারা ফ্যাক্টরিটাকে রান করতো। প্রত্যেকটা এলসি থেকে তারা 10 to 15% তারা হয়তো টাকা বাইরে নিয়ে যেত। ইটস নট সাস্টেনেবল। তো সেই যে শর্টফলটা সেটা মেক আপ করতে ব্যাংকের লোন দিয়ে, জাস্ট এই মডেল দিয়ে তারা কাজ করে আসতেছে। এখন আমাদের তো কিছু হার্ড ডিসিশন নিতে হবে অ্যাকচুয়ালি। এখন এই হার্ড ডিসিশনগুলো নিতে হলে আপনার ব্যবসাটা বুঝতে হবে। যেরকম গার্মেন্টসে আপনার প্রত্যেকটা অর্ডার আসে কিন্তু কন্ট্রাক্ট বাই কন্ট্রাক্ট, এবং একটা বায়ার যখন জানবে যে আপনার এখানে পলিটিক্যাল আপনার রিস্ক আছে বা আপনার ডেলিভারি নিয়ে সমস্যা থাকবে, সে কিন্তু আর ফার্দার অর্ডার দিবে না। তো সেসব ফ্যাক্টরি আপনি ধরে নেন যে এখানে আর ফার্দার অর্ডার আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ফ্যাক্টরিগুলোকে সামহাও যদি আমরা জিয়ায় রাখি, যে প্রতি মাসে তাদের বেতনগুলোর শর্টফলগুলো আমরা এদের লেবার মিনিস্ট্রি বা অন্যখান থেকে দিতে চাই, এভাবে কিন্তু এটা ওয়ার্ক করবে না। তো এখানে কিছু কিছু হার্ড ডিসিশন লাগবে। এখানে যেহেতু আমরা ব্যবসা বুঝি বা জানি, আমরা সাজেস্ট করতেছি যে এখানে হয়তো বা ওয়ান টাইম এটাকে বন্ধ করে দিতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে এটা নট যে আপনার ওয়ার্কাররা এখান থেকে চাকরি হারাবে। হ্যাঁ, মেবি ওয়ান টাইম হারাবে তারা। আপনি যে কস্ট অফ লে অফ সেটাকে আমাদেরকে ডিটারমাইন করতে হবে এই সিচুয়েশনে। একবার যখন আপনার ওয়ার্কার যদি লে অফ করে ফেলা যায়, সেই ফ্যাক্টরি উইল বিকাম ইট ক্যান বি লিকুইডেটেড বেসিক্যালি। এবং সেখানে কিন্তু আমরা লিকুইডেট করে হয়তো বা পরবর্তী মালিক আনতে পারবো বা ইন্টারেস্টেড ইনভেস্টর আনতে পারবো। একটা প্রক্রিয়া দিয়ে প্রত্যেকটা বিজনেসকে এভাবে অ্যাড্রেস করতে হবে অ্যাকচুয়ালি। এই প্রশ্নটা আসলে আমি আপনাদের দুজনের কাছে করতে চাইছিলাম যে আপনারা কি মনে করেন এখন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি মাত্র কয়েকটা গ্রুপ আসলে নিয়ন্ত্রণ করতে, আপনারা নিজেরাই বলছিলেন, এবং তাদেরকে এখন অলিগার্ক হিসেবে আমরা মানে ওই ভূমিকায় রাশিয়ান অলিগার্কদের মতো তাদেরকে আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেই যেমন বেক্সিমকোর কথা বলছিলেন যে তার 40-50 বা মিস্টার সালমান রহমান সেড দ্যাট 80,000 কর্মচারী, এরকম হয়তো অন্যদেরও আছে। এখন এই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং তাদের অনেকগুলো এক একজনের অনেক রকমের ব্যবসা আছে, তো তাদেরকে ধরতে গিয়ে আসলে আপনি এটা বাকিটা ম্যানেজ করবেন কীভাবে? এই লোকবল বা তাদের যে এই খারাপ ব্যবসার মধ্যে তাদের কিছু কিছু হয়তো ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছে, কোনোটার দেশের বাইরে সুনামও আছে,
তো সেগুলো কিভাবে আসলে অ্যাড্রেস করা হবে? এটাকে রিসিভার দিয়ে যেমন কোথাও কোথাও রিসিভার বসিয়ে দেওয়া হচ্ছে, সেটা সম্ভব কিনা? আর ট্রেড বডিগুলোতে ধরেন বিজিএমইতেই প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে, একটা ঝামেলা হলে প্রশাসক আসলে ম্যানেজ করতে পারবে কিনা, বা মালিকরা আমরা জানি যে মালিকদের মধ্যে দুটো পক্ষ আছে, তাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু তাদের পক্ষে যতটা সহজ কমিউনিকেট করা বা অন্যভাবে ম্যানেজ করা সেটা তারা পারবে কিনা। সো এই জায়গায় আসলে আপনি কিছুটা ইঙ্গিত করছিলেন যে কীভাবে সম্ভব, কিন্তু আরও ডিটেইলে আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে হ্যাঁ, আমি একটা জিনিস বিশ্বাস করি, ইংরেজিতে একটা কথা আছে, when there is a catastrophe there is window of opportunity। আপনার যখন বিপদ আসে কিন্তু তখন কিন্তু আল্লাহ তাআলা একটা দুয়ার খুলে রাখে আপনার এটা আরেকটা বেঁচে একটা রাস্তা বের করে নেওয়ার জন্য। তো আমাদেরও সেই সম্ভাবনা আছে। আপনার গত মাসে বোধহয় আমাদের এক্সপোর্ট বেড়েছে না শরীফ? হ্যাঁ, ইট ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট উই আর প্রোগ্রেসিং। আর ডলার ডিভ্যালুয়েশন, হ্যাঁ, ইট ইজ ব্লেসিং ইন ডিসগাইজ টু সাম এক্সটেন্ট। এখন আমরা কিছু বাড়তি টাকা পাচ্ছি, আমাদের যে 56 বা 57% যে বেতন বেড়েছে, আর আমাদের যে কস্ট অফ গ্যাস অ্যান্ড ইউটিলিটি বেড়েছে, সেটাতে কিছুটা সহায়ক হয়েছে। আমরা বলতে পারছি না যে আমরা লাভ করছি, সহায়ক হয়েছে। কিন্তু বেসিক টেক্সটাইল যাদেরকে বলা হয়, আমরা যারা এক্সপোর্ট করেছি, আমরা তো সেটেল করে ফেলেছি 80-85 টাকাতে ডলার আরে বিক্রি করে ফেলেছি কাঁচামাল। কিন্তু আমরা যখন সেটেল করতে গিয়েছি তখন আমাদেরকে 120 টাকাতে সেটেল করতে হয়েছে। তার মানে আমাদের 40% ওয়ার্কিং ক্যাপিটালে ঘাটতি পড়ে গেছে। তো সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে আমরা বলেছি, বাংলাদেশ ব্যাংক শোনে, বাট কিছু ওরা চেষ্টা করছে আমাদেরকে সহায়ক হতে। এখন আপাতত ব্যাপারটা এরকমই আছে আর কি। ওনারা বুঝলে আর ওনাদের যদি সম্মত থাকে, আমি জানি ওনারাও অনেক বিপদে আছেন, ওনাদের অনেক ব্যাকফুটিংয়ে আছেন, ওনাদের অনেক ইন্টারন্যাশনাল পেমেন্ট বাকি আছে। তারপর আমাদেরটা আমরা তো বলবোই। আমি একটু বলি এখানে আপনি যেটা বলছিলেন নাকি, এখানে অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসেট রিকভারি, একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট। তো এখানে আসলে আপনার কাজ করতে হবে, মানে এখানে ধরে ধরে কাজ করার অনেক স্টেপ বাই স্টেপ প্রসেস আছে আর কি এখানে। হ্যাঁ, তো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা যে অ্যাসেট ম্যানেজ করব, কার অ্যাসেট ম্যানেজ করতেছি। আজকে যদি আপনি ইসলামিক ব্যাংকগুলো দেখেন, এই যে এতগুলো যে চেঞ্জেস করা হচ্ছে এবং লিকুইডিটির যে সাপোর্ট দেওয়া হচ্ছে, এটার বেনিফিশিয়ারি কে হচ্ছে? ব্যাংকগুলোর মালিক কিন্তু এখনো রয়ে গেছে যে আগের যারা মালিক ছিল। একটা দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকে আমরা শুনছি যে 80% মালিকই একটা ফ্যামিলির, যে নামটা আসতেছে এখানে এস আলম গ্রুপের। তো এই যে এত কিছু লিকুইডেশন যে সাপোর্টটা দেওয়া হচ্ছে, এটা তো আলটিমেটলি ওনারাই বেনিফিশিয়ারি হচ্ছে। তো এটাকে কুইক ডিসপোজাল করতে হবে অ্যাকচুয়ালি, যে অ্যাসেটটাকে ফ্রি আপ করে ফেলতে হবে। যে আজকে যদি ইসলামী ব্যাংকের শেয়ারটাকে যদি ডিসপোজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এখানে আপনার ইন্টারেস্টেড ইনভেস্টার পাবো, দেশীয় পাবো, বিদেশিও পাবো। আপনার বড় বড় গ্রুপগুলো আছে এখানে, বিদেশি আপনার হেজ ফান্ড আছে, প্রাইভেট ইকুইটি আছে, যারা নাকি ইন্টারেস্টেড হবে এসব সেক্টরে। এই জিনিসটাকে করার পর যদি তারা যদি ইন্টারেস্টেড হয়, তাহলে কিন্তু তারা তাদের কোয়ালিফাইড ম্যানেজমেন্ট কিন্তু এখানে প্লেস করবে। আমার একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে আসলে এটা ইটস এ টেম্পোরারি প্রসেস, বাট ইট ইজ নট সাস্টেনেবল হবে যে এখানে যখন আপনার সত্যিকার ইনভেস্টার এসে কোয়ালিফাইড ম্যানেজমেন্ট যখন এখানে বসানো হবে। এখানে আপনার প্রাইভেট আমরা যে কোম্পানিগুলোর কথা বলতেছি, এখানেও সিমিলার, যে লিকুইডেশন করে অ্যাসেট রিকভারি করে তারপর আমরা এখানে অ্যাসেট ম্যানেজমেন্টে যেতে হবে আর কি। আদারওয়াইজ আমার মনে হয় যে জিনিসটা ওয়েস্ট হবে। আর যদি অ্যাসেট ম্যানেজমেন্ট বলি, এখানেও কিন্তু আপনার কোয়ালিফাইড লোক লাগবে। তো আমরা কিছু কিছু দেখতেছি এখানে, ধরেন আমরা কিছু কোয়ালিফাইড, এই যে বিডার যে চেয়ারম্যান আনা আছে, বেজার চেয়ারম্যান। তো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে দেখি যে আপনার প্রাইভেট সেক্টর থেকে সে তার অ্যাটলিস্ট যে প্রাইভেট সেক্টরের পেইনগুলো বা কি চ্যালেঞ্জেস, সেগুলো কিন্তু তার জানা আছে। অ্যান্ড ইটস এ ফ্রেশ ব্রেথ অফ এয়ার। আমরা যেটা বলি যে তার সাথে কথা বলতেও কিন্তু আমাদের ভালো লাগে, সে বুঝতে পারতেছে, সে কথা বলতে পারতেছে। তো এই ধরনের কোয়ালিফাইড লোক আমরা কিন্তু জায়গায় জায়গায় বসাতে হবে। যেরকম সেন্ট্রাল ব্যাংকে আমরা খুব লাকি যে আমরা একটা গভর্নর পেয়েছি নাকি হু ইজ ভেরি কোয়ালিফাইড অ্যান্ড ইজ অ্যান ইকোনমিস্ট। ইকোনমিক্স ইজ আ থিং দ্যাট ইউ ক্যানট রিইনভেন্ট। হ্যাঁ, ইকোনমিক্স পলিসিগুলো যে আমরা যে 9-6 একবার এটা সেটা এক্সচেঞ্জ রেট ধরে রাখতেছি, ইটস নট ওয়ার্কেবল আর কি। এক্সচেঞ্জ রেট আপনার মার্কেটের সাথে আপনি আসতেই হবে। এবং আপনি যদি IMF এর প্রেসক্রিপশন দেখেন, সিমিলার কিন্তু। এবং আজকে দেখেন আপনার কোনো ডলারের কিন্তু কোনো শর্টেজ নাই, কিন্তু অলরেডি কিন্তু মার্কেট কিন্তু অলরেডি স্টেবিলাইজ হয়ে গেছে। তো গভর্নর সাহেবের তো হেল্পিং হ্যান্ডসগুলো লাগবে। তো ওনার সাথে ধরেন এখন যারা বাংলাদেশ ব্যাংকে আপনি যেটা বললেন যে আগে যারা ছিল, আমরা কতটুকু চেঞ্জ দেখতেছি, বা আমরা কি প্রাইভেট সেক্টর থেকে আরও লোক দেখতেছি নাকি, আমাদের দের ইজ এ বিগ ডায়াসপোরা আপনার আছে। আপনার প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর আছে, আপনার হার্ভার্ডের প্রফেসর আছে, আপনার সিটি ব্যাংকের সাকসেসফুল স্টোরিজ আছে, যে নাকি হি মেড ওভার $200 million ব্যাক ইন 90s, যে নাকি এখন দে অল ওয়ান্ট টু সার্ভ দ্য নেশন।
এই ধরনের লোকজনকে আনতে হবে, তাদেরকে কোয়ালিফাইড, তাদেরকে স্যালারি কম্পেনসেশন দিতে হবে। মানে দ্যাট ইজ হোয়াট দ্য নেক্সট বাংলাদেশ উই ওয়ান্ট টু সি। এবং জায়গা মতো যদি আমরা করতে পারি তাহলে আপনি অ্যাসেট রিকভারি বলেন, ম্যানেজমেন্ট বলেন, এগুলো কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে, অন্যান্য দেশে হয়ে আসছে। সো ইট ইজ নাথিং নিউ যে আমাদের এটা করতে হবে, বাট আমাদের হয়তো ওই নলেজটা গ্যাপ থাকতে পারে আজকে। ওই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে বেসিক্যালি আমাদের। সো মিস্টার শওকত আজিজ রাসেল, আপনি টেক্সটাইল বিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং টেক্সটাইল তৈরি, পোশাক খাত দুটো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সমস্যাগুলো কি, সম্ভাবনা এখন পর্যন্ত কি, অস্থিরতা কিছুটা আরএমজি সেক্টরে আমরা দেখতে পাই এবং কিছুদিন বিরতি দিয়ে দিয়েই এই অস্থিরতাটা আছে বেশ ভীষণভাবে। তো সব মিলে যদি এই দুটো সেক্টরের সামগ্রিক অবস্থা আপনি একটু বলতে। এখন আমাদের বেসিক্যালি 4টা দাবি আমাদেরকে, আপনি বিটিএমএ বলেন, বিজিএমএ বলেন, আমরা সবখানে আমাদের একটা ফুটিং আছে। তো এখন আমাদের দরকার নিরবিচ্ছিন্ন গ্যাস অ্যান্ড এনার্জি পাওয়ার। আমাদের দরকার একটা সুষ্ঠু পরিবেশ বাণিজ্য করার। আর এই সব কিছু আমি কিন্তু বিকাশ আর নগদ দিয়ে পারবো না করতে। আমার লাগবে ব্যাংক, আমার লাগবে ভালো ব্যাংক। এখন দেখা গেছে আপনার সমগ্র বাংলাদেশে নবপুর বাজারে গেলে বা আপনার বংশালে গেলে দেখবেন দোকানের চেয়ে ব্যাংকের ব্রাঞ্চ বেশি। তো ওভারহেড তো ওরা আগেই বাড়িয়ে ফেলতেছে, এতগুলো ব্যাংক দরকার নাই। আমরা মালয়েশিয়াতে যে ট্রেনিংটা করে আসলাম সেখানে আমরা তো প্রথম রাইট আপটা দিয়েছি আমাদের ম্যাগাজিনে, দ্যাট মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ইজ দি ওয়ে ফরওয়ার্ড। তখন ব্যাংকের সংখ্যা ছিল 30টা। তো ওই সময় আমরা এই কথা বলেছি যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে আমাদের ওয়ে ফরওয়ার্ড এবং বাঁচতে গেলে এর। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, মাশরুম ব্যাংক আসা শুরু করলো। এই ব্যাংক, ওই ব্যাংক, এই সংস্থাকে দেওয়া হচ্ছে, ওকে দেওয়া হচ্ছে, এই ইন্টারেস্ট গ্রুপকে দেওয়া হচ্ছে, এই ব্যবসায়ীকে দেওয়া হচ্ছে। এটা অলমোস্ট বিকেম এ গিফটেবল আইটেম। মনে হয় যেন ব্যাংক দেওয়ার একটা উপহার দেওয়া, ব্যাংকের লাইসেন্স দেওয়া। আর ওরা করলো কি, এগুলাতে ডিপোজিটদের টাকা চুরি করা শুরু করলো, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তো ওদের সাজাও বা কি হলো এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পারিনি। কিন্তু আরএমজির ক্ষেত্রে আর টেক্সটাইলের ক্ষেত্রে আর কি ধরনের সমস্যা পেয়ে? আমি মনে করি এখন একটা প্রণোদনা দেওয়ার একটা সময় এসছে। আমরা তো প্রণোদনা সবসময় চাই না, কিন্তু আপনি যখন বিপদগ্রস্ত হবেন তখন আপনাকে অ্যাঙ্কর করার জন্য, সেভ করার জন্য একটা প্রণোদনার দরকার আছে। ইনসেন্টিভস আমাদের তো 25% পর্যন্ত ছিল, ওটা নামতে নামতে এখন উইভিং আসছে 1.5%, আরএমজিতে তো নাই। তো আমি মনে করি এখন একটা 1 বছর বা 2 বছর জন্য যেই পরিমাণ টাকা লুটপাট হয়েছে তার 10% যদি আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে পেনিট্রেট করেন, আমি বলছি টাকা আমাদেরকে দেবেন না, আপনি আপনার সেক্টরকে দেন, 10%ও দেন, আমরা রুখে দাঁড়াতে পারবো। কিন্তু এই প্রণোদনা আমাদের মনে হয় যেন আমরা যখন যাই কথা বলি, মনে হয় যেন আমরা টাকা চাচ্ছি। আমরা টাকা চাচ্ছি না, আমরা কোরামিন চাচ্ছি যে আমাদেরকে বাঁচান, আপনিও বাঁচেন। জাস্ট লাইক আই সেড, 85% অফ দি এক্সপোর্ট ইজ টেক্সটাইল এন্ড আরএমজি। এই সেক্টরটা যদি নাই থাকে, একটা বিশেষ গ্রুপ আছে এটাকে মানে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে। তো ওটা হতে দেওয়া ঠিক হবে না আর কি, আমি মনে করি। মিস্টার শরীফ, আমাকে যদি অ্যাকচুয়ালি বলেন, মানে একটা হচ্ছে যে আমাদের ব্যবসা করার একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দিতে হবে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। একটা হচ্ছে ফার্স্ট যেটা বললাম, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এখন প্রত্যেকটা ফ্যাক্টরি যেটা, মানে আমাদের বিজিএমএ আমি একটা স্ট্যান্ডিং একটা সাপোর্ট কমিটি করা হয়েছে একটা, এখন তো বিজিএমএ অ্যাডমিনিস্ট্রেটের মধ্যে দিয়ে চলতেছে। তো এখানে নাম্বার 1 হচ্ছে যে আমরা একটা ইলেকশন করতেছি খুব সুন্দর করে, যেন ইলেকশনটা রিপ্রেজেন্টেটিভ ইলেকশন হয়, যে পলিটিক্যাল ট্রেড বডিগুলোতে যেন কোনো পলিটিক্স যেন না থাকে, সেটা প্রত্যেকটা মেম্বারের কিন্তু দাবি। তো আমি জানি না এবার চেঞ্জ আমরা করতে পারবো নাকি, বাট অ্যাটলিস্ট চেষ্টা করবো আমরা যে এখনও যেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যেন না থাকে আর কি। তো এখন আমরা যেটা হচ্ছে যে একটা সার্টেনিটি থাকতে হবে। এই যে আজকে যে লেবার প্রবলেমগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার ফ্যাক্টরি ভালো চলতেছে, কিন্তু পাশের ফ্যাক্টরির মধ্যে প্রবলেম হচ্ছে, এসে আপনার এক্সপোর্টটাকে আপনার থামায় দিচ্ছে। তো এই জিনিসগুলো থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে সবচেয়ে নাম্বার 1 হচ্ছে যে আপনার ইমপ্রুভ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে ইউটিলিটি কানেকশনস, যেটা রাসেল সাহেব বললো, যে আমাদের গ্যাস, ইলেকট্রিসিটি, এটার একটা প্রপার একটা, আমরা সবসময় বলে আসতেছি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটা রোড ম্যাপ লাগবে, একটা প্ল্যান লাগবে, যে আমরা কি আমাদের পাওয়ার কি আমরা এলএনজি দিয়ে চালাবো, এলএনজি রেট দিয়ে কি আমরা তাহলে আমাদের রেগুলার ইম্পোর্ট লাগবে, সেটা আমাদের গ্রিড লাইনে দিতে হবে, বা আমাদের ইলেকট্রিসিটি যেটা থাকবে সেটা আমাদের স্টেবল ইলেকট্রিসিটি লাগবে। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। আমার ধারণা যে আমাদের ইনসেন্টিভ থেকে বের হয়ে আসতে হবে আলটিমেটলি, কারণ দিস ইন্ডাস্ট্রি ইজ কোয়াইট ম্যাচিওর্ড। যে আমার ক্যাশ ইনসেন্টিভ আমাদের যেগুলো একটু সিলেক্টিভভাবে দিতে হবে, যেরকম আমাদের ম্যানমেড ফাইবার নিয়ে আমরা কথা বলতেছি, নতুন কোনো যদি প্রোডাক্ট থাকে সেখানে আমাদেরকে সাপোর্ট আমাদের দরকার। বাট যেটা আমাদের ট্রেডিশনাল প্রোডাক্ট,
সেটা তো আমাদের অ্যাকচুয়ালি ইনসেন্টিভ থেকে আমার যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে কন্ডিসিভ এনভায়রনমেন্ট। এখন আমাদের হ্যারাসমেন্ট হওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার কাস্টমস, যেটা সবচেয়ে বড় যে ইয়েটা, যে আমরা চাচ্ছি যে ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে, বড় করতে, সবাই ইনভেস্ট করতেছে, কিন্তু হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার বিউরোক্রেসি আমাদেরকে পিছের দিকে টেনে নিয়ে আসতেছে। এখন কি করতেছে তারা দে আর ট্রাইং টু এনশিওর যে আপনার এই যে বন্ডের যে ফ্যাসিলিটি আছে সেখানে আপনি এক্সপ্লয়েট করতেছেন না। আমি যদি আমি আপনাকে বলি যে আপনার টোটাল রেভিনিউ কালেকশন এই লোকাল ফ্যাব্রিক যে সেল হচ্ছে এটার কত টাকা, আমার ধারণা এটা 3,500 থেকে 4,000 কোটি টাকার বেশি। এটা যদি খোলা মার্কেটে যদি বিক্রিও করতো, ফুল ট্যাক্স দিলেও 4,000 কোটি টাকার বেশি আসতো না। তো তাহলে আমরা কেন এই যে এত বড় একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট যেটা নাকি 84% অফ এক্সপোর্ট আনতেছে, কেন আমরা মানে এটাকে এত হ্যারাস করা, যে একটা মাল ইম্পোর্ট করতে গেলে একটা নতুন একটা যদি কিছু একটা আইটেম দেখে এইচএস করে যদি না থাকে সেটাকে নিয়ে কোয়েশ্চেন করা, এবং এই যে হ্যারাসমেন্টগুলো, এগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারতাম তাহলে দেখেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রিকে আরও অনেক ফাস্ট গ্রো করতে পারতাম। এবং আপনি যদি দেখেন এফডিআই, হ্যাঁ এখানে এফডিআই আসতেই হবে। যেন আপনার চাইনিজ আপনার ম্যানুফ্যাকচারার এখন কিন্তু লোকেশন খুঁজতেছে, তারা যে ভিয়েতনামে যায় ইনভেস্ট করতেছে। তো আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু জাম্প অ্যানাদার $10 বিলিয়ন ইন এক্সপোর্ট, তাহলে কিন্তু আপনার এফডিআই লাগবে এটা, হ্যাঁ, এবং আমাদের ওপেন করতে হবে এটা। তো তারা একটা জাস্ট ইমাজিন একটা বিদেশে এসে এখানে ব্যবসা করা কত চ্যালেঞ্জিং তার জন্য, স্টার্টিং ফ্রম দ্য লাইসেন্সিং, ডিলিং উইথ দ্য কাস্টমস, ডিলিং উইথ দ্য বিউরোক্রেসি। তো এগুলোকে আমরা যত ইজি করতে পারবো তত কিন্তু আমাদের এখানে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা গ্রো করতে পারবো। এখানে একটা প্রশ্ন আমি এই প্রশ্ন আসলে করতেই চাইছিলাম যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা, কিন্তু এফডিআর আগে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট মানে আমাদের দেশের অভ্যন্তরে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় বা বিনিয়োগকারীরা, তারা কি বিনিয়োগ করবার জন্য বা বিনিয়োগ কি সেই অর্থে হচ্ছে? নতুন নতুন বিনিয়োগ মানে লুটপাটটা হচ্ছে, কিন্তু নতুন নতুন ভালো বিনিয়োগ হচ্ছে কিনা? এবং এফডিআই এর ক্ষেত্রে যদি আপনি মিস্টার রাসেল কোনো কন্ট্রিবিউট করতে চান বা কিছু বলতে চান। পলিসি রিফর্ম করেন, এফডিআই এসে যাবে। যেমন ধরেন আপনার প্লাস্টিক বোতল, আমরা টিপু মুন্সি সাহেবের কাছে গেছিলাম যে আমাদেরকে ইম্পোর্ট করে দেওয়া হোক, কিন্তু এটাকে উনি ওয়েস্ট হিসাবে ট্রিটমেন্ট দিচ্ছেন। না, এটা ওয়েস্ট না, এটা আমার কাঁচামাল, এটা থেকে আমি ফাইবার করব। আজকে কেন আমরা ম্যানমেড ফাইবারে এতটুকু অগ্রসর হতে পারলাম না? পলিসির কারণে। আপনার এটা কলমের খোঁচাতে ইন্ডাস্ট্রি অনেক দূর অগ্রসর হয়ে যাবে। তো আমরা ম্যানমেড ফাইবার নিয়ে আসতেছি দেশে ডিউটি ফ্রি গার্মেন্টস করবার জন্য, আইদার বন্ড অর বন্ড ছাড়া, অথবা ইপিজেডে। কিন্তু ওই যে ম্যানমেড ফাইবারটা তৈরিতে যে ইন্ডাস্ট্রি অথবা কর্মসংস্থান, ওটা কিন্তু বিদেশে হচ্ছে আমাদের পলিসির কারণে, আমাদের দেশে হচ্ছে না। আমি যদি আজকে প্লাস্টিক বোতলটা কাঁচামাল হিসেবে ইম্পোর্ট করে আনি, আমার 25%, 22 থেকে 25% ট্যাক্স আসে, ভ্যাট ট্যাক্স সব মিলায় আর কি। আর আমি যদি এটা ফাইবার হিসেবে নিয়ে আসি, আমার জিরো। তার মানে কি আমি ইন্ডাস্ট্রি সহায়ক সিদ্ধান্ত নেই না। তো আমাদের এই মন্ত্রী মহোদয়রা জিপ গাড়ি নিয়ে ঘুরছে, কোথায় কি করছে, ওনাদের দে শুড বি আনসারেবল। আইদার উনি নাইভ অথবা উনি অসৎ ছিল। এরকম অসৎ মন্ত্রী মিনিস্টার আমরা আগামীতে দেখতে চাই না। সো আমরা বাংলাদেশে যখন প্রবৃদ্ধি নিয়ে কথা বলি, প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের একটা সম্পর্ক আছে, বিনিয়োগের সম্পর্ক আছে কর্মসংস্থানের সঙ্গে। সামগ্রিকভাবে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নের জন্য আর বিশেষ কোনো পরামর্শ আছে আপনাদের? অবশ্যই। দেখেন, একটা সময় গেছিল শরীফ, আমরা ফ্যাক্টরির গেটে নোটিশ দিতাম যে কর্মসংস্থান খালি, তাই না? সেখান থেকে এখন যেখানে দেখা যাচ্ছে গেটের সামনে ওরা পাথর নিয়ে দাঁড়ায় থাকে, তাদেরকে চাকরি দিতে হবে। তার মানে কি কর্মসংস্থান বিগত 5-15 বছরে কোনো কনসেন্ট্রেশন এখানে ছিল না। ইন্ডাস্ট্রি সহায়ক হিসেবে ওনারা কখনো, আমরা কিন্তু অভিভাবক ছাড়াই চলছি, আমাদের কোনো অভিভাবক ছিল না। আপনার প্রশাসনও কিন্তু আমাদেরকে হয়রানি করেছে। একটা ফ্যাক্টরিতে গিয়ে তারপরে অ্যারেস্ট ওয়ারেন্ট এই সেই এগুলো, আমরা এই অত্যাচারের মধ্যে ছিলাম। এখনও যে আমরা মুক্ত হয়েছি তা না, এখনও অনেক ঝামেলা যাচ্ছে। তবে আশা করি প্রশাসন সক্রিয় হলে আমরা এটাকে আরও এগিয়ে নিতে পারবো। শরীফ, আমার মনে হয় যে বিডা বেজা যে এগুলো আছে এগুলোকে আরও এফিশিয়েন্ট করতে হবে। আপনার লাইসেন্সিং প্রসেসগুলোকে ইজি করতে হবে, যে একটা ফরেনার যদি আসে তার ইজ অফ ডুইং বিজনেসটাকে অনেক ইমপ্রুভ করতে হবে। মানে বোথ ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ডুইং বিজনেস। কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস। এখন যেটা হচ্ছে যে সবচেয়ে বড় অ্যাডভোকেট কে? অ্যাডভোকেট হচ্ছে যারা নাকি অলরেডি ইনভেস্ট করে ফেলছে। ধরেন তো বড় বড় যে ইনভেস্টমেন্টগুলো আসছে এফডিআইতে, তারাই তো আমাদের অ্যাম্বাসেডর হবে অ্যাকচুয়ালি, যে আগামীতে তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করতেছি কত। হ্যাঁ, তাদের যে আপনার ট্যাক্স স্ট্রাকচার বা তাদের যে হার্ডলসগুলো আছে সেগুলো আমরা কতটুকু সলভ করতেছি, তাদের ডিভিডেন্ড যখন রিপ্যাট্রিয়েট করতেছে কত ইজিলি তাদেরকে আমরা এটা অ্যালাউ করতেছি। এই সবগুলো এগুলোকে যদি আমরা ঠিক করতে পারি একটা একটা করে, তাহলে আমার ধারণা আমাদের যে এফডিআই ইট ইজ একদম নেগলিজিবল এবং
আগে যেই ডিপার্টমেন্ট যারা চালাতো বা এফডিআর যারা রেসপন্সিবল ছিল, আপনি যদি দেখেন একটা আমাদের মতো একটা দেশ, ডেভেলপিং দেশে $2 বিলিয়ন এফডিআই আসে বছরে, উইচ ইজ একদম ইনসিগনিফিকেন্ট। তো এখানে যথেষ্ট সুযোগ আছে আমার মনে হয় যে এই অর্গানাইজেশনগুলোকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি। আপনি যদি বেজা যদি দেখেন, আপনার টোটাল বেবজা হচ্ছে আপনার 3,500 একর, 3,500 একর থেকে আপনার $7 বিলিয়ন এক্সপোর্ট হয়, $7 বিলিয়ন, অ্যান্ড উই নো দ্যাট ইটস এ সাকসেস স্টোরি। তো আজকে যদি বেজা দেখেন, বেজা যেটা করছে সেখানে কিন্তু আপনার শুধু মিরেশ্বরা ইকোনমিক জোন হচ্ছে 30,000 একর। জাস্ট ইম্যাজিন দ্য পোটেনশিয়াল। আজকে যদি ট্রাম্প যদি চায়নাতে যদি 60% ডিউটি দেয়, তাহলে তো চাইনিজ যারা ম্যানুফ্যাকচারার তারা তো মানে হুমড়ি খেয়ে আসবে বাংলাদেশে ইনভেস্ট করতে। এবং আমাদের কিন্তু ল্যান্ডটা কিন্তু রেডি। এখন ল্যান্ডে কি দরকার, সেখানে হচ্ছে যে একটা সার্টেনিটি, একটা প্রত্যেকটা আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক ম্যানেজার লাগে, হ্যাঁ, যে পার্টে আপনার ইউটিলিটি কানেকশন, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, এগুলো কিভাবে দিচ্ছে, এই রেটগুলো কি আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল রেট অনুযায়ী কি এটা কি কম্পিটিটিভ নাকি, এই জিনিসগুলো তো আমাদের অ্যাড্রেস করতে হবে আর কি। এগুলো অ্যাড্রেস করলে আমার ধারণা যে এফডিআই বাংলাদেশে না আসার কোনো কারণ নেই। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা বলেছো সেটা হলো যে তাদের যে ইনভেস্টমেন্ট ওটা তারা রিপ্যাট্রিয়েট করবে কি করে। দের ইজ নো পলিসি, এক্সিট রুট নাই, তারা যে একটা লভ্যাংশ নিয়ে যাবে কোনো সুষ্ঠু। পাকিস্তান ইজ ইভেন বেটার দেন আস ইন দ্যাট কনটেক্সট। ওদের কিন্তু সিস্টেম আছে ডলার অ্যাকাউন্ট করার, রিপ্যাট্রিয়েট করার। আমরা কিন্তু অনেক এই জায়গায় কোনো মনোযোগী না। তো এরা যদি ইনভেস্ট করবে কেন, সে যদি অবৈধভাবে নিয়ে যেতে হয় টাকা তাকে, তাহলে তো মানে আপনার ভালো ইনভেস্টার আমরা পাবো না। এই হচ্ছে আমাদের পলিসি, ব্যুরোক্রেসি, এই নিয়ে আমাদের জীবন। যেটা আমি বলছিলাম, মিস্টার শরীফও উল্লেখ করছিলেন কাস্টমসের কথা। সামগ্রিকভাবে আমরা যখন আলোচনা করি ট্যাক্সেশন ইস্যু, এনবিআর এর ইস্যু, কাস্টমস, রেড টেপ যেটা আপনি বলছিলেন, সো এই জায়গাগুলোতে কোথায় কোথায় এখন নজর আরো বিশেষভাবে দেওয়া উচিত? আপনার যখন গুডস আছে তখন ইন্টারনেটে কিন্তু প্রাইস কিন্তু অনেক। আমরা যখন প্রাইস দেখাই বলে না আপনি আন্ডার ইনভয়েস করেছেন, 400% লোড দিয়ে দেয়, 300% লোড দিয়ে দেয়। তখন কি করতে হবে, তার কাছে শরণাপন্ন হতে হবে, তার কথা মতো চলতে হবে। এটা একটা উপায়। আর একটা হচ্ছে কোর্টে যেতে হবে। তো কোর্টে গিয়ে বিচার পেতে পেতে আমার এখানে ড্যামেজ হয়ে তখন ব্যবসায়ীরা মনে করে আচ্ছা যা চায় তাই দিয়ে বাঁচি। তো এই কালচারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দরকার হলে আমাকে ট্যারিফ করে দাও, তাইলে আপনি যত টাকা আপনার জন্য বরাদ্দ করা হলো আমার জন্য তাই করা হলো। তাইলে হবে কি, এখানে কোনো তারতম্য আর বৈষম্য থাকবে না। কিন্তু ওরা এমন একটা সিস্টেমে চলে যে আপনাকে ঠেকাবে, আমাকে ঠেকাবে, ওকে বিপদগ্রস্ত করবে, আপনার মাল রিলিজ করবে না, তারপরে উপরে কল করেন আমি দেখব কি হয়। মানে এই বিশৃঙ্খলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শেষ শরীফ কিছু যোগ করবেন এই জায়গায়? আমি বলবো যে আমাদের মানে প্রোগ্রেসিভ পলিসিসগুলো লাগবে আর কি। হ্যাঁ, যেমন আপনি যদি গার্মেন্টসে যদি দেখেন যে আপনার সোর্স ট্যাক্সে যদি আপনার ডিডাকশন যেটা হচ্ছে সেটার কিন্তু কোনো ওয়ে নাই এটাকে ফাঁকি দেওয়া। এখন আগে ছিল 0.5, এখন ধরেন 1% আমাদের রেভিনিউ থেকে ডিডাকশন হয়ে যাচ্ছে। তো এরপরে মানে আমরা এই যে বললাম যে এখানে থেকে যদি আমি রেভিনিউটা যদি আর্ন করতে পারি, তাহলে কিন্তু আমার কাস্টমস বা ওই মনিটরিং, বন্ড মনিটরিং করার জন্য যে টাকাগুলো খরচ হচ্ছে বা যে বিউরোক্রেটিক যে রেড টেপটা আছে, ওটার কিন্তু কোনো দরকার নেই। তো আমাদের এই পলিসিগুলো আসলে চেঞ্জ করতে হবে, অ্যামেন্ড করতে হবে। এবং যেখানে আমরা তাদেরকে ওই অথরিটি দিচ্ছি, তো অথরিটিটা তারা মিসইউজ করছে, আইদার ফ্রম ইগনোরেন্স অর ইন্টেনশনালি। তো এই জিনিসগুলোকে আমরা যদি একটু চেঞ্জ করে মোর বিজনেস ফ্রেন্ডলি করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। এবং ইজ অফ ডুইং বিজনেস যেটা বললাম, এটা নট অনলি এফডিআই, আমাদের লোকাল এন্টারপ্রেনারদের ক্ষেত্রেও একই জিনিস দাঁড়াবে। আর আরেকটা প্রসঙ্গ, যেটা বাংলাদেশের অর্থনীতি যেটা মূলত নির্ভরশীল তৈরি পোশাক খাত, কৃষি এবং আমাদের ম্যান পাওয়ারের উপরে, রেমিটেন্সের উপরে। সো এই যে ডাইভার্সিফিকেশনটা হচ্ছে না, এবং দীর্ঘকাল ধরে আমরা এই আলোচনাটা করছি কিন্তু তেমন কিছু হচ্ছে না। হচ্ছে কি কিছু? হচ্ছে না, আসলে হচ্ছে না। এগুলো পলিসির কারণে। যেমন মনে করেন আমরা ভ্যালু এডিশন করি, ভ্যালু এডিশন করে আমাদের দুটো জিনিস হয়। আমরা উই রিটেইন আ লট অফ মানি, অ্যাট দ্য সেম টাইম উই ক্রিয়েট আ লট অফ এমপ্লয়মেন্ট। আমি এটা ভালো মনে করি। কিন্তু আপনি দেখেন পাট পুরোটাই আপনার নিজস্ব, এবং পাটখড়ি যেটা বর্জ্য সেটাও একটা পার্টিকেল বোর্ডে কনভার্ট হয়ে যায়। তো এই পাটটা আমরা কিন্তু ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছি আমাদের পলিসিগত শর্টকামিংয়ের জন্য। আমি মনে করি কোনো যদি মনোযোগী হয় সরকার, পাটে হওয়া উচিত, কারণ পুরো ডলারটাই আপনার। তো এই ধরনের আরও অনেকগুলো সেক্টর আছে। এখন শু ইজ কামিং আপ, ফার্মাসিউটিক্যাল ইজ কামিং আপ, আরও অনেকগুলো প্রমিসিং সেক্টর আছে। ম্যানমেড ফাইবারের ওয়ার্ল্ড ওয়াইড আপনার 70% রিকোয়ারমেন্ট।
আমরা আমাদের টোটাল এক্সপোর্টের 30% করি। ইম্যাজিন আমরা যদি অ্যাট পার উইথ 70% যদি থাকতাম, তাহলে আমাদের এটা $75 to $80 বিলিয়ন হয়ে যেত। কিন্তু ম্যানমেড ফাইবারে যে আমি ব্যবসা করব, পলিসি তো আমাদেরকে সাপোর্ট করে না। আর মন্ত্রী মহোদয়ের কাছে গেলে বলে যে আমরা একটা কমিটি করে দিচ্ছি, ওরা বিদেশে যাবে, এটা দেখবে কেমনে হয়, তারপরে এসে রিপোর্ট দিবে, তারপরে এটা মনে করেন কোল্ড স্টোরেজে চলে যায়। তো সেই জন্য একটু বললাম আর কি, এই ধরনের মন্ত্রী মিনিস্টার আগামীতে আমরা না দেখলেই ভালো। মিস্টার শরীফ জহির। আমার যে অ্যাডভাইসটা থাকবে যে বিজনেসম্যানদের বা এন্টারপ্রেনারদের, যে হচ্ছে যে এখন একটা বড় একটা সুযোগ আছে। আমরা যেটা দেখলাম যে ট্রাম্প ওপেনলি কিন্তু সে ডিক্লেয়ার করছে যে সে 60% ডিউটি চায়নাতে অ্যাড করবে। আমরা যদি একদম চাইনিজ এইচএস কোডগুলো দেখে যে চায়না কোন কোন প্রোডাক্টগুলোতে তারা আমেরিকাতে এক্সপোর্ট করতেছে, সেই প্রোডাক্টগুলো যদি আমরা আজকে বাংলাদেশে যদি করতে পারি, তাহলে সেগুলো সবচেয়ে বেশি সুযোগ। তো একটা ম্যানুফ্যাকচারিং যে কোনো দেশেই কিন্তু একই প্যাথ তারা ডেভেলপ, মানে যেটা চলে আর কি, যে সেটা একটা আরএমজি দিয়ে স্টার্ট হয়। আরএমজি টেক্সটাইল হচ্ছে ফার্স্ট, ইট ক্রিয়েটস এ লট অফ এমপ্লয়মেন্ট, দেন দ্য ইন্ডাস্ট্রি মুভস টু ইলেকট্রনিক্স, এবং আস্তে আস্তে এটা মোর সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রিতে যায়। এখনও যদি আমরা ম্যানুফ্যাকচারিংয়ে দেখি, তাহলে আমাদের বলতে হবে যে আপনার গার্মেন্টসের সাথে সাথে স্টাফ টয়েজ আছে, একটা প্রমিসিং সেক্টর, আপনার লেদার প্রোডাক্টস আছে, খুবই প্রমিসিং সেক্টর। শুজ ইজ এক্সট্রিমলি, ইটস এ বিগ সেক্টর, যেটা নাকি চায়নাতে অনেক স্ট্রং। এবং এখন যে ম্যানমেড ফাইবার যেটা বলতেছি আমরা, সেটা কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট খুবই মানে মিনিমাম। তো সেই ধরনের আপনার লঞ্জারি আছে, আপনার সোয়েটার আছে, আপনার অ্যাক্টিভওয়্যার যে প্রোডাক্টগুলো, আপনার নাইলন বেস যে প্রোডাক্টগুলো, সেগুলোতে কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করার যথেষ্ট সুযোগ আছে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে এন্টারপ্রেনারদেরকে যে একই ট্রেডিশনাল প্রোডাক্ট না করে আমরা কটন বেস যে আমরা বটমস বা টি শার্ট করতেছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আজকে এখনও আমি বলতেছি যে ডেনিমে অনেক সুযোগ। ডেনিম মার্কেট তো স্যাচুরেটেড, এটা তো আমরা অলরেডি উই আর দ্য টপ এক্সপোর্টার। এখানে তো আমি ফার্দার ইনভেস্ট না করে ওয়ারেন্ট বি এক্সপ্লোর যেসব সেক্টরগুলোতে আমরা এখনও বাংলাদেশের এক্সপোর্টটা কম এবং চায়নার এক্সপোর্ট বেশি। তো চায়না অলমোস্ট 200 বিলিয়নের উপরে তাদের এক্সপোর্ট। তো সেই প্রোডাক্টগুলো যদি 10% যদি শিফট করে, উই আর টকিং অ্যাবাউট $20 বিলিয়ন শিফট দ্যাট ক্যান কাম টু বাংলাদেশ। অ্যান্ড ইন্ডিয়া কিন্তু খুবই অ্যাগ্রেসিভলি তারা এটাকে ধরার চেষ্টা করতেছে। তো বাংলাদেশের চেষ্টা করতে হবে যে এটাকে যেন, মানে বাংলাদেশের সুযোগ আরও বেশি, কারণ আমরা অ্যাসেম্বলি লাইন প্রোডাকশনে আমরা এক্সপার্ট, আমাদের যথেষ্ট পপুলেশন আছে, আমাদের লেবার সাপ্লাই আছে, ওই সুযোগটা আমাদের ধরতে হবে। এই যে সুযোগটা যাচ্ছে, ইন্ডিয়া কিন্তু $100 বিলিয়ন ঘোষণা দিয়েছে ইনভেস্টমেন্টের, আর আমরা $100 বিলিয়ন ঋণ হয়ে গেল। যে সুযোগটা যে আমি নেব, আমি তো মানে আমাকে সাপোর্ট তো দিতে পারছে না। এই যে সাম্প্রতিককালে এই লুটপাটের কারণে এই যে সুযোগটা আমাদের থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে আমি হোপফুল, আমরা যদি সুষ্ঠু পরিবেশ পাই, আমরা আস্তে আস্তে সবই ঠিক করে ফেলতে পারবো। আপনি বলতে চাইছিলেন কিছু? না, আমি জাস্ট ওই যে মেড ইন ইন্ডিয়া যে ওরা যে ক্যাম্পেনিংটা করতেছে, সেটা যদি দেখেন আপনার, মোদি অ্যাজ এ প্রাইম মিনিস্টার সে নিজে যায় ওয়ালমার্টের সিইওর সাথে মিটিং করে আসছে, এবং ওয়ালমার্ট হ্যাজ কমিটেড যে 2027-এর মধ্যে সে $10 বিলিয়ন সোর্সিং করবে। আমরা যখন ওয়ালমার্টে মিটিং করতে গেলাম বেন্টনভিলে, তখন সে আমাকে বলতেছে তোমরা ইন্ডিয়াতে ইনভেস্ট করো না কেন? আমরা তো উই আর ম্যান্ডেটেড টু গিভ বিজনেস টু ইন্ডিয়া। তো এই যে মার্কেটিং বলেন বা ক্যাম্পেনিং বলেন, এটা তো আমাদের স্টেট লেভেল থেকে। আর আমাদের দেখেন, আমাদের স্টেট হেড, আপনি আমেরিকা যেখানে $12 বিলিয়ন এক্সপোর্ট মার্কেট আমাদের, আমরা আমেরিকাকে নিয়ে ক্রিটিসাইজ করি। তো ওই ডিপ্লোমেসিটা তাহলে কোথায় গেল? তো এটা তো আমার বুঝতে হবে যে এটা তো আই এম এক্সপোজ টু আমেরিকা, এই মার্কেটটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের এই একদম ক্যাটেগরিক্যালি এগুলো করতে হবে। আমাদের ডক্টর ইউনুস এখন যথেষ্ট, ওনার রিলেশনশিপ আমেরিকার সাথে খুবই ভালো। এই সুযোগটা তো আমাদের কাজে লাগাতে হবে। এখন ওনাকে ওই সময়টা করে দিতে হবে। আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেখানে ওনাকে প্রিপেয়ার করে দিতে হবে যে কিভাবে আমি জিএসপির জন্য আমি যেতে পারি, আমি কেমনে তাদের যে ট্রেড বডিজগুলো আছে সেগুলোর সাথে আমরা কেমনে কাজ করব। তাদের আপনার হয়তো বা আমরা আমেরিকান কটন ইউজ করতে পারি আমাদের ফ্যাব্রিক প্রোডাকশনে, বা কি বললে আমাদের কিছু লেবার নিয়ে তাদের কিছু কনসার্ন আছে, সেগুলোকে আমাদের ঠিক করে দিতে হবে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। ওদের একটা মেইন ইস্যু হচ্ছে লেবার ইস্যু, যে লেবার কমপ্লায়েন্ট না হলে আমি তোমাকে জিএসপি ফ্যাসিলিটি দেব না। তো আমরা আইসি এর সাথে কথা বলছি যে আমি যদি তোমার কটন দিয়ে তোমার জন্য গার্মেন্টস বানাই এবং সেটা যদি আমার লেবার কমপ্লায়েন্ট ফ্যাক্টরি থেকে বের হয়, অ্যাটলিস্ট তাকে দিয়ে স্টার্ট করো, তাহলে বোঝা যাবে যে তুমি আমাকে প্রমোট করছো, হেল্প করছো টু বিকাম কমপ্লায়েন্ট। কিন্তু সেখানেও বোধহয় আমরা উই আর ফেইলিং টু সেন্ড দি মেসেজ ক্রস। মানে আমাদের ধরেন এখন শুধু মানে লেবার নিয়ে আমরা অনেক কথা শুনতেছি, হ্যাঁ, এখন আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের দায়িত্ব অ্যাকচুয়ালি ওয়ার্কাররা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। তো আমি ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর আমি কিন্তু আমার ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি যে
আমাদের এখানে এমএফএস একটা ইয়ে আছে, উপায় একটা বেশ রেকগনাইজ একটা ইয়ে, আমরা থার্ড লার্জেস্ট প্লেয়ার ইন দ্য মার্কেট আর কি। তো আমি টিমকে বলে দিয়েছি যে আমাদের এসএমই এবং উপায় টিমকে এনি হাউ ওয়ার্ক উইথ দ্য ওয়ার্কার্স ইনকাম, যে ওদের ডিসপোজেবল ইনকামটাকে কেমনে বাড়ানো যায়। এখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, আমি বলতেছি যেন অন্যান্য ব্যাংকও অ্যাডাপ্ট করতে পারে, যেন একটা ওয়ার্কারের যে টোটাল এক্সপেন্ডিচার সেটাকে যদি আমরা ডিজিটাল করে ফেলতে পারি, বেতনটা কিন্তু তার ট্রান্সফার হচ্ছে ডিজিটালি। এখন সে যে হাউস রেন্টটা পে করতেছে, সে যে আপনার খাওয়াটা কিনতেছে বা টিসিবির থেকে যে প্রোডাক্টটা পাচ্ছে বা যেটাই, মানে তার যদি আমরা এক্সপেন্সটাকে কমায় আনতে পারি, তার ডিসপোজেবল ইনকামটাকে যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমি আমাদের ফেয়ার ওয়েজেস বা লিভিং ওয়েজেসের একটা সার্ভে করে I can show my customer, look, this salary is a good salary. ইন্ডাস্ট্রি ম্যাপিং করতে হবে যে শুধু আরএমজি না, আপনার অন্যান্য সেক্টরে আমরা স্যালারি কত, সেটার সাথে কি আমাদের আমরা কি তার থেকে বেশি আছে নাকি, সেই জিনিসগুলো তো আমাদের মার্কেটিং করতে হবে। আমরা বলবো ভালো ভালো ভালো, কিন্তু অন্যরা যদি বলে খারাপ, তাহলে তো আমি মানে জিনিসটা অ্যাচিভ করতে পারবো না। তো সুতরাং আমাদেরও ইন্ডাস্ট্রিতে কাজ আছে, তো সেটা করতে গেলে আমাদের একটা স্ট্রং একটা অ্যাসোসিয়েশন দরকার, রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন দরকার, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আশা করি ইনশাআল্লাহ সামনে আমরা এগুলো নিয়ে ঠিক করতে পারবো। আরেকটা প্রশ্ন আমি আপনাদের দুজনের কাছে করতে চাই যে সামগ্রিকভাবে বাংলাদেশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কী করা উচিত, মানে উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে আপনারা কি মনে করেন? আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন দরকার যেখানে প্রশিক্ষণ দেওয়া যাবে। আমরা এখন দেখা যাচ্ছে সবাই বিবিএ এমবিএতে ঝুঁকি হয়ে যাচ্ছে, মানে আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউশন বলতে কিছু নেই। তো সরকার যদি এই ট্রেনিং ইনস্টিটিউশনকে একটা গাইডলাইন দিয়ে ইউজিসির আন্ডারে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলতে ভালো এটাকে, ওদের আন্ডারে যদি ট্রেনিং ইনস্টিটিউশনের পারমিশন দেওয়া হয়, তাহলে আমরা স্পেশালাইজড ডিগ্রি দিতে পারবো, সেখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রশিক্ষণ হবে। আর আমরা মোস্টলি নিউ জেনারেশন ব্যবসায়ী, তো এখানে আমাদের একটু তো ঘাটতি হবে, তবে আমরা শিখছি, প্রতিদিন একজন থেকে একজন শিখছি, এবং ইনস্টিটিউশন লাগবে আমাদের এগুলো প্রশিক্ষণ ইনস্টিটিউশন। আমি একটা মানে দুটো সাইড আছে, একটা হচ্ছে এন্টারপ্রেনার সাইড, যে এন্টারপ্রেনার গ্রো করতে হবে, যেটাকে আমরা সব সময় কিন্তু যত সেমিনার যাই যেখানে যাই যে এন্টারপ্রেনার গ্রো করতে হবে। কিন্তু আরেকটা জিনিস যেটা মিসিং, সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল অ্যাটিটিউড লাগবে। যে আমাদের যারা ওয়ার্কফোর্স আছে তারা কিন্তু একটা মানে তারা যে ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চায়, আমাদের কিন্তু বুঝতে হবে যে এন্টারপ্রেনারদের রিস্ক থাকে, লাইফটা একরকম হয়। মানে আপনি কিন্তু আমাদের যদি বলেন, আমাদের কিন্তু ওয়ার্কিং আওয়ার্স কিন্তু আপনার মানে বিয়ন্ড এনি ওয়ার্কার বা এনি। কিন্তু আরেকটা কিন্তু কমফোর্টেবল লাইফ হতে পারে যে আপনি ইউ বিল্ড আ ক্যারিয়ার, ইউ বিল্ড ইউর এক্সপার্টিজ, অ্যান্ড এই কর্পোরেট গভর্নেন্সের থ্রুতে আপনি ইউ বিল্ড আপ ইউর ক্যারিয়ার। এটাও মারাত্মকভাবে দরকার। আমাদের যে আজকে মিডিয়ান এজ, এই যে 26-এ কিন্তু অলরেডি পৌঁছায় গেছে, কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই যে পপুলেশন ডিভিডেন্ড যেটা, এটা কিন্তু আমরা হারাবো। আজকে যদি বাংলাদেশের রেভলিউশনের যে যারা ছাত্ররা যে আজকে এই আন্দোলনটা করলো, এদের বয়সটা দেখেন এক্স্যাক্টলি ওই 25 থেকে 26, কিন্তু ওই স্ট্রেংথের কারণেই কিন্তু আজকে আমরা একটা স্বাধীন একটা দেশ পেলাম। এখন আমরা যদি এটাকে যদি কাজে লাগাতে পারি, এটাকে যদি আমরা কনভার্ট করে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাক্টিভ যদি না করতে পারি, আমরা কিন্তু এটা লুজ করবো। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখবেন যে আমাদের একটা এজিং পপুলেশনে চলে যাবো। তো সুতরাং এদিকে আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হবে, আর এদিকে আমাদের যারা ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটা অবভিয়াসলি ইটস প্রমিসিং, সার্ভিস সেক্টর আছে, এখানে আমি বলবো যে সবাইকে যে পেশেন্টলি ক্যারিয়ার বিল্ড আপ করা। আমাদের যে একটা জাতিগতভাবে আমাদের শুধু যে আরও লাগবে, আরও করতে হবে, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। যে একটা কেউ যদি ধরেন আর্মিতে সার্ভ করে বা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন সার্ভ করে, এটাই কিন্তু যেন সে কমফোর্টেবলি যেন লাইফটাকে লিড করতে পারে। আমরা অন্যান্য দেশে কিন্তু দেখছি যে আপনার হ্যাপিনেস মিনিস্টার, এই হ্যাপিনেস জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে একটা লাইফে আপনি যদি আমাদের দেশে যদি ওই হ্যাপিনেসটা যদি আনতে পারি, এই যে আমাদের ট্রাফিক জ্যাম, কনজেশন, সব জায়গাতে এত তাড়াহুড়া, এত কিছু, আপনি দেখবেন যে এদিকে রিক্সা ঢুকা দিচ্ছে, এদিকে গাড়ি চলে যাচ্ছে, সবার মধ্যে একটা তাড়াহুড়া। এটা কিন্তু একটা ডেভেলপিং নেশনের একটা টেন্ডেন্সি। কিন্তু তো আমাদের অন্যান্য জিনিস নিয়েও কাজ করতে হবে আশা করি। এবং কথা হচ্ছে মানে আমাদের এডুকেশন সেক্টর, মোরাল ইন্টিগ্রিটি, অনেক বিষয় আমাদের আরও কাজ করতে হবে। শুধু যে ইকোনমিক ডেভেলপমেন্ট দেখলে রোড ব্রিজ হয়ে গেল, সেটা দেখতে কিন্তু হবে না। কিন্তু জাতিগতভাবে আমাদের অন্যান্য জিনিস, আপনি ভুটান দেখেন, আপনি ভুটানের হ্যাপিনেস ইন্ডেক্স দেখেন, তাদের তো এত ইন্ডাস্ট্রি, মিল কারখানা, এত কিছু নাই, কিন্তু তারা কিন্তু একটা হ্যাপি পপুলেশন। কিন্তু তো আমাদের ওইটা বিল্ড আপ করতে হবে। আমি এখনো বলি যে আগে যখন আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাসা যেতাম, কলোনিগুলোতে যেতাম, সরকারি কলোনিগুলো, ক্যান ইউ ইমাজিন গ্রিন ফিল্ড, আপনার সামনে খেলার জায়গা, আমরা যাই খেলতাম, আজকে সেটা কোথায়? তো ওইগুলো থেকে আমাদের একটু বুঝতে হবে যে জাতিগতভাবে আমাদের অন্যান্য জিনিসের প্রায়োরিটি দিয়ে আমাদের ওই মোরাল এথিক্স, ইন্টিগ্রিটি,
প্রফেশনাল অ্যাটিটিউড যেটা বললাম, এগুলো সব ঠিক করতে হবে আমাদের, এবং সেটা সম্ভব যে আমাদের যারা লিডারশিপ আছে সেখান থেকে এটাকে ঠিক করতে হবে। সো আমার হাতে খুব বেশি সময় নেই, ছোট্ট করে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে বিজনেস এবং পলিটিক্সের সম্পর্কটা, এবং আমরা করাপশন নিয়ে প্রচুর কথাবার্তা বলি, এবং এটা আসলে এই বিজনেস এবং পলিটিক্সের মধ্যে যে সখ্যতা বা বন্ধুতা বিগত বছরগুলোতে বাংলাদেশে তৈরি হয়েছে, তার একটা কুফল বলে অনেকে মনে করেন। সো আপনারা কি মনে করেন, কি হওয়া উচিত এই সম্পর্কে? আমি যেটা বললাম যে ওই মোরাল ডিপ্রিভেশনটাকে ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি পলিটিশিয়ানদেরকে ওদেরকে রেসপেক্ট করতে হবে যে তারা দেশ চালাচ্ছে, তাদের জন্য পয়সাটা যেন ইম্পর্টেন্ট না। এই যে একই যে যে কথাটা যে পলিটিক্স করতে গেলে পলিটিক্যাল পার্টিতে পয়সা লাগবে, ফাইন্যান্সিং লাগবে, ওইখান থেকেই কিন্তু প্রবলেমটা শুরু হয়। যে একটা ডেভেলপমেন্ট কাজ করতে আপনি গভর্নমেন্ট স্পেন্ডিং থেকে আপনি ধরে নিচ্ছেন যে আপনি 5% 10% আপনি স্পেন্ড করতে হবে পার্টি চালানোর জন্য, ওই এক্সকিউজ থেকে বের হয়ে আসতে হবে। এবং সেটা করলে বিজনেসম্যানের কাজ করবে, পলিটিশিয়ানদের অনেক বড় রেসপন্সিবিলিটি, এবং সিজন পলিটিশিয়ান যারা, তারা যেভাবে দেশের কথা চিন্তা করবে, ব্যবসায়ী কিন্তু তার নিজের কথা চিন্তা করবে। সেটা আমি বলতেছি না যে বিজনেসম্যান পলিটিশিয়ান হতে পারবে না, বাট ইফ হি ওয়ান্টস টু বিকাম আ পলিটিশিয়ান, তাহলে কিন্তু তার ওই সেপারেশনটা করতে হবে। সে একটা ব্যাংকের চেয়ারম্যানও হবে, আবার সে মন্ত্রীও হবে, এটা তো হতে পারে না। তখন কিন্তু সে ওই মন্ত্রীর যে ইনফ্লুয়েন্সটা, সেটাকে সে মিসইউজ করে সে ব্যাংকটাকে ম্যাল প্র্যাকটিস করতেছে। তো এখানে আমাদের ক্লিয়ার ডিভিশন দরকার। আজকে আমাদের যে নতুন অ্যাডভাইজার যে সিলেক্ট হলো আপনার বশির ভাই, উনি কিন্তু প্রথমেই বলছে যে আমি ওখান থেকে ওনার অর্গানাইজেশন থেকে রিটায়ার করে আসলাম, আজকে আমি রিটায়ার করে আসলাম, এবং উই ওয়ান্ট টু সি দ্যাট ইন প্র্যাকটিস, যে উনি ওনার নিজের অর্গানাইজেশনের জন্য কোনো তদবির করবেন না, বা উনি ওনার সার্কেল থেকে কোনো তদবির করবেন না। উই ওয়ান্ট টু সি আ চেঞ্জড কান্ট্রি। আমি সাপ্লিমেন্ট করি, সপ্তাহে 5 দিন 6 দিন অফিস করে একদিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যাবে না, মানে যেহেতু উনি এখানে আসছে। আমি সাপ্লিমেন্ট করি। আমি বশির সাহেবের ইন্ডাকশনটা খুব পছন্দ করেছি, কারণ ওনার একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে, ওনার নলেজ আছে, অভিজ্ঞতা আছে, আর হি ইজ পারহ্যাপস দি অনলি পারসন হু হ্যাজ ব্রট মানি টু দিস কান্ট্রি। সে টু দি টিউন অফ 13-14 হাজার কোটি টাকা সে বাংলাদেশে এনেছে। আর আমরা যারা আছি, আমাদের মানে যারা দুষ্কৃতিকারী, যারা এখন পলাতক, তারা কিন্তু টাকা বাইরে নিয়েছে। তো ওনার মতো লোক আমি মনে করি যে উইল ডেলিভার। আমি এই ব্যাপারে হোপফুল। আর কিছু শেষ করবো আমি? শেষ করো। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আপনারা দেখতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শওকত আজিজ রাসেল এবং মিস্টার শরীফ জহির, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি কথা বলছিলেন, এবং উদ্যোক্তা, ব্যবসায়ী, নানা সেক্টরের সঙ্গে তাদের সম্পর্ক। মূল কথা যেটা, সেটা হচ্ছে যে তারা একটা প্রোগ্রেসিভ পলিসি চান। তারা এখানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, বিশেষ করে গ্যাস, এনার্জি, পাওয়ার যাই বলি না কেন, সেই জায়গায় আরও ডেভেলপমেন্ট দেখতে চান, একটা সুষ্ঠু পরিবেশ দেখতে চান, যেখানে ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস দুটোই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং ভালো হবে ইতিবাচক অর্থে। এবং ব্যাংকিং সেক্টরটাকে আসলে একটা স্ট্রিম লাইনের মধ্যে আনতে হবে। এখানে অনেক অনিয়ম যা হয়েছে, এটাকে কিভাবে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনা যায় সেটার চেষ্টা করতে হবে। রাজনীতি এবং ব্যবসাটাকে আলাদা করে ফেলতে হবে। এর মানেই নয় যে ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন না, রাজনীতিবিদরা ব্যবসা করতে পারবেন না, কিন্তু তার একটা নৈতিক, ইথিক্যাল, মরাল জায়গা থাকতে হবে, যেখানে এর একটা সূক্ষ্ম পার্থক্য দ্বারা নির্ধারণ করে পথ চলতে পারবেন, এবং যার ফলে দেশটা দুর্নীতিতে যে সর্বগ্রাসী রূপ নিয়েছে, সেখান থেকে পরিস্থিতিটা অনেকখানি উন্নতি করা যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।